ডক্টর আইনুল ইসলাম, আপনার কাছে আমার একটু প্রশ্ন। ব্যাংক খাত থেকে সরকার এত বিপুল পরিমাণ টাকা যদি ঋণ নেয়, তাহলে বেসরকারি ঋণ প্রবাহে কি ধরনের প্রভাব পড়বে এখানে? সেটি তো আমাদের আমি আগেও বললাম, আগে আলোচনায় বললাম যে এটা আলটিমেটলি বেসরকারি খাতের এইটা প্রত্যেকবারই এটা যেটা ইকোনমিক্সে একটা টার্ম আছে ক্রাউডিং আউট ইফেক্ট, যে যখন সরকার বেশি ব্যাংক নির্ভর হয়ে যায়, অভ্যন্তরীণ ব্যাংক নির্ভর, তখন কিন্তু এই প্রাইভেট খাত সংকুচিত হয়ে যায়, অর্থাৎ তাদের ঋণের জায়গা আর থাকে না। সুতরাং সেই জায়গা থেকে যেহেতু আমাদের অর্থনীতিতে 84% কিন্তু হলো বেসরকারি খাত, প্রাইভেট সেক্টর, সেখানে তারা যদি ঋণ প্রবাহে যদি তারা বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু উৎপাদন ব্যবস্থা বা বিনিয়োগের কিন্তু বড় ধরনের একটা সংকট হবে। সে জায়গায় কিন্তু এই এত ঋণ নির্ভর বাজেট, সেখানে কিন্তু আমাদের এই সংকটময় অবস্থায় এটা কোনোভাবেই এটাকে কমানো যদি যেত তাহলে হয়তো বা ভালো হতো। বিদেশি ঋণের কথা যেটা আমি আগেও বলেছি, তাহলে বিদেশি ঋণের দিকে কম সুদে বিদেশি ঋণ কোথায় পাওয়া যায় সেই ব্যবস্থাই করতে হবে। সমৃদ্ধির পথে হাঁটতে যাচ্ছে সরকার, জনপ্রত্যাশাও তেমন। ভঙ্গুর পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি আমাদের? এটার উত্তরণের উপায় আসলে একটা দুটো দিয়ে হবে না। এখন যে মানে সমস্যাগুলো বিরাজ করছে, সবচেয়ে আমি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। আসলে সমৃদ্ধি আসে কিন্তু বিনিয়োগ দিয়ে, অন্যতম হচ্ছে বিনিয়োগ। সেই বিনিয়োগ যদি আমাদের এই খরা যায়, তাহলে কিন্তু এই সমৃদ্ধির যেটা যে আশা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা কিন্তু অনেক মানে স্লোথ হয়ে যাবে। সেদিক থেকে কিন্তু আমাদের যে অবস্থা, এই সবগুলো বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিনিয়োগের পরিবেশ, জ্বালানি, বিদ্যুৎ সব কিছুকে অ্যাড্রেস করতে হবে। তাহলে হয়তো আমরা এই সমৃদ্ধির পথে বাংলাদেশ, এটা আমরা সেদিকে যেতে পারবো। মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট সীমিত আয়ের মানুষ, তাদের জন্য এই যে করমুক্ত আয়ের সীমাটাও কিন্তু খুব একটা বাড়ানো হয়নি। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন যদি আমাদের? না, আসলে যেটা বলা হচ্ছে যে এই আমাদের প্রান্তিক পর্যায়ে বা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য বাজেটে তেমন কিছু আমি দেখলাম না। কারণ হচ্ছে যে এটা আমরা কিন্তু বহুদিন থেকে বলে আসছি যে মিনিমাম 5 লাখ করমুক্ত আয় করা উচিত আর কি। যেখানে আমি দেখি যে ইন্ডিয়াতে 12 লাখ রুপি করমুক্ত আয়, এবং পাকিস্তানও দেখলাম যে 6 লাখ রুপি করমুক্ত আয়। সেখানে বাংলাদেশে কিন্তু বেশ দীর্ঘদিন থেকে 3 লাখ, 2.5 লাখ থেকে 3 লাখ, 3 লাখ থেকে 3,50,000 এটাতে এসছে। এবার আমরা আশা করছিলাম 4 হবে, কিন্তু সেখানে 3,75,000। সেখানেও কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক পর্যায়ে স্বস্তিটা হলো না। পাশাপাশি এই যে বিদ্যুতের দাম প্লাস জ্বালানি প্রাইস যে বাড়লো 2 ধাপে, প্লাস বিদ্যুতের প্রাইস, সব কিছু মিলে কিন্তু অলরেডি মূল্যস্ফীতিতে এক ধরনের মানে মাত্রা যোগ হয়েছে। সুতরাং এইটি সামনের দিকে যে জায়গাটায় সবচেয়ে প্রান্তিক পর্যায়ে মানুষজনের ভরসা যে আমি যেন বাজারে গিয়ে কম মূল্যে বা আমি আমার সামর্থ্য অনুযায়ী যেন আমি দ্রব্য কিনতে পারি, সে জায়গায় কিন্তু বড় ধরনের একটা বাধা সামনে এখনও চলছে, কিন্তু তার বাধার মধ্যেই আছে। রপ্তানি আয় বাড়াতে বাজেটে কি ধরনের উদ্যোগ প্রয়োজন বলে আপনার কাছে মনে হচ্ছে? না, এখন অনেকগুলো উদ্যোগ এখানে দেখলাম আমি বাজেটে। সেখানে এইটা তো হলো ইন্টারনাল, আর ব্যাপারটা হচ্ছে যে এটা তো আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে বৈশ্বিক অবস্থাও দেখতে হবে। এই যে আমেরিকান ইকোনমি বা আমেরিকার যে নীতি, সেই নীতিতে আমরা দেখলাম যে রিসিপ্রোকাল যে ট্যারিফ, সেই ট্যারিফের ফলে কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর কিন্তু খুব একটা ধাক্কা খেয়েছে। এবং আপনি দেখছেন বোধহয় যে ছাঁটাইয়ের একটা চলছে বিভিন্ন কারখানায়, এবং কিছুদিন আগে প্রায় 400 কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা কিন্তু সেখান থেকে মানে কর্মসংস্থান হারিয়েছে, এবং এই যে বর্তমান সেটাও কিন্তু হচ্ছে। সেদিক থেকে আমাদের যে গার্মেন্টস যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কিন্তু কম্পিটিশনে এগিয়ে যেতে পারছে না। কারণ হচ্ছে আমাদের প্রোডাকশন খরচ বেশি, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সব কিছু মিলে আমরা কিন্তু বিশ্ব মার্কেটে কিন্তু আমরা মানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। সেদিক থেকে একদিকে প্রয়োজন আমাদের এক্সপোর্ট বাড়ানো, আর অন্যদিকে আমাদের দরকার হচ্ছে এই ফরেন কারেন্সি। সুতরাং এই দিক থেকে আমি মনে করি যে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সবচেয়ে বড় উদ্যোগ হলো বৈদেশিক মানে বিশ্ব স্থিতিশীলতা। এই যে বিশেষ করে মিডল ইস্টের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে কিন্তু আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত। আমাদের জ্বালানি তেলের অনেক প্রাইস বেড়ে গেছে। এই জ্বালানি তেলের প্রাইস বাড়াতে কিন্তু আমাদের উৎপাদন খরচটাও বেড়ে যাবে। সুতরাং আমরা
বৈশ্বিক যে কী বলে আমাদের এক্সপোর্টের যে বিষয়টা সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। প্রতি বছর কিন্তু বাজেটে সামাজিক সুরক্ষা খাতে একটা বরাদ্দ থাকে, কিন্তু এই বরাদ্দ বন্টনের ক্ষেত্রে অনেক অনিয়ম ও অভিযোগও আমরা শুনে থাকি। প্রকৃত সুফলভোগীরা যাতে এই সুরক্ষা পায় সেজন্য কি করা যেতে পারে? এটি কিন্তু অনেক দীর্ঘদিনের একটা প্রশ্ন, দীর্ঘদিনের প্রশ্ন যে বিশেষ করে সামাজিক সুরক্ষায় যে যারা আসলে সুবিধাভোগী যারা হওয়া উচিত তাদের কিন্তু আইডেন্টিফাই করা খুবই টাফ। যাদের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে তাদের মধ্যে সুশাসন যদি না থাকে তাহলে কিন্তু এটা কোনো ধরনের উপর থেকে বলে কিন্তু হবে না। এটা বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন প্রান্তিক পর্যায়ে তারা তো সবাইকে চেনেন। তারা যদি এই সুবিধাভোগীদেরকে আইডেন্টিফাই করতে পারে তাহলে হয়তো একটা এর সুফলটা পাওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু আমি নিজ গ্রামে যাই এবং সেখানেও আমি দেখলাম যে সুবিধাভোগীর মধ্যে নানান ধরনের সমস্যা আছে। ঠিক আছে, এখন তো আগে থেকেই প্রায় 37টা প্রোগ্রাম কিন্তু আছে প্রান্তিক পর্যায়ে। এখন নতুন যে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, নানান ধরনের কার্ড, সেখানেও দেখা যাচ্ছে যে সিলেকশনের ব্যাপারে নানান ধরনের সমস্যা। তা সুতরাং এই সমস্যার গোড়ায় এটা সমস্যা। আমাদের সুশাসনের অভাব আছে, আমাদের দুর্নীতি আছে, আমাদের মানে ব্যক্তি পর্যায়ে কিন্তু আমরা নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা নেই। সুতরাং সেই কারণে আমার মনে হয় যে এই জায়গাটাতে সঠিক পার্সনকে খুঁজে বের করা, এটা স্থানীয় যারা প্রতিনিধি আছে, সুশীল সমাজ আছে, তাদের মাধ্যমে এটা করা উচিত। বিশাল বাজেটের রাজস্ব আহরণে অনেক সংশয়ে রয়েছে কিছু বিষয়। 6,95,000 কোটি টাকা আয় করতে চায় এবার সরকার। এই লক্ষ্য অর্জনে কি ধরনের সংস্কার প্রয়োজন? কি ধরনের সংস্কার প্রয়োজন হচ্ছে যে বাজেট কি বলে এনবিআর এর যে সক্ষমতা নিয়ে কাজ করা হচ্ছে, এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে। 2 হচ্ছে যে যারা রেগুলার কর দিচ্ছে তাদের উপর চাপটা না রেখে নতুন করদাতাকে খুঁজে পেতে হবে। এবং আপনি জানেন যে প্রায় 82 লাখ আমাদের তিনধারীর মধ্যে মাত্র 50%ও কিন্তু কর দেওয়া হয় না। এই জায়গাটাও কিন্তু অ্যাড্রেস করতে হবে। এবং নতুন নতুন যারা এবার দেখলাম যে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু মূল কারণ হচ্ছে, মূল আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যে আমাদের আসলে যারা কর দিতে পারে এবং কর ফাঁকি যাতে না হয় সেই জায়গাটায় কিন্তু আমরা খুঁজে বাইর করতে হবে। প্লাস আমাদের দেখা যায় যে 82% বড় করদাতারাও কিন্তু এটার বাইরে থাকে। এখানে কিছু দুর্নীতিও আছে। এগুলো আসলে এই অল্প সময় এটা হবে না, এটাকে দীর্ঘমেয়াদী এটা কমিটমেন্ট দরকার, রাজনৈতিক কমিটমেন্ট দরকার, তাহলে এই সমস্যাটা সমাধান হতে পারে।